সাপে কামড়েছে, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে গিয়েছেন। এখন প্রশ্ন হলো অ্যান্টিভেনম দিবেন কি দেবেন না। সম্প্রতি এই অ্যান্টিভেনম দেয়া না দেয়া নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর লোকজন এবং জনসাধারণের সাথে ডাক্তারদের ঝামেলা হচ্ছে। এখন আসুন আমরা জানি সাপের কামড়ে অ্যান্টিভেনম দেওয়ার কিছু নির্দেশনা সম্পর্কে। তার আগে আমাকে বলে নিতে হবে যে সারা পৃথিবীতে অলমোস্ট ৩,০০০-এর উপর সাপের প্রজাতি আছে, এবং এই ৩,০০০-এর উপর সাপের প্রজাতির মাঝে ১,০০০-এর উপর সাপের প্রজাতি হচ্ছে বিষাক্ত, আর বাকি সাপের প্রজাতিগুলো ওগুলো বিষাক্ত না। এখানে আরেকটি কথাও মনে রাখতে হবে যে মনে করেন আপনাকে সাপে কামড়েছে, আপনি সাপটিকে আইডেন্টিফাই করতে পেরেছেন এটা ছিল গোখরা সাপ অথবা ক্রেট বা কেউটে। তো ডেফিনেটলি গোখরা এবং কেউটে এগুলো হচ্ছে বিষাক্ত সাপ। তো আপনি রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর আপনার সাধারণত এক্সপেকটেশন থাকে রোগীকে যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম দেওয়ার জন্য। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের অনেকেই এটা জানি না যে সাপ যখন কামড়ায় তখন সে সবসময় বিষ নিঃসরণ করে না। এমনকি আপনার বিষাক্ত সাপগুলো তাদের প্রতিটি কামড়ে বিষ নিঃসরণ করে না। সে শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে বা সে যখন বিপদে থাকে তখন যখন কামড়ায় তখন সে বিষ নিঃসরণ করে, কারণ সাপের শরীরে বিষ তৈরির প্রক্রিয়াটা এটাও সাপের জন্য অনেক প্যারাদায়ক, এবং এটা হচ্ছে তার প্রচুর মেটাবলিক প্রসেসের মাধ্যমে এই বিষটা তৈরি হয়ে থাকে। এবং এই জন্যে আপনার বিষাক্ত সাপ হলেও, গোখরা সাপ হলেও, কেউটে সাপ হলেও এই সাপের প্রতিটি কামড়ে আপনার বিষ নিঃসরণ হয় না। তো যে কামড়গুলোতে আপনার বিষ নিঃসরণ হয় না এই কামড়গুলোকে আমরা বলে থাকি ড্রাই বাইট। এখন প্রশ্ন আসছে যে অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়া নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানবেন যে অ্যান্টিভেনমটাও তৈরি হচ্ছে সাপের বিষ থেকে। সাধারণত আপনার সাপের বিষ কালেক্ট করার পর সেটা আপনার ঘোড়ার শরীরে পুশ করা হয় এবং ঘোড়ার শরীর থেকে আপনার অ্যান্টিবডিটা নেওয়া হয়, সেরাম থেকে অ্যান্টিবডিটা নেওয়া হয়। এখন এই অ্যান্টিভেনমটা যখন আপনার একজন মানুষের শরীরে প্রবেশ করানো হয়, এই অ্যান্টিভেনমটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই অ্যান্টিভেনমটা আপনার মানুষের শরীরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ক্রিয়েট করতে পারে, যেটা থেকে রোগীর তীব্র শ্বাসকষ্ট হতে পারে, রোগীর প্রেশার কমে যেতে পারে, রোগী অর্গান ফেলোরে চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন প্র্যাকটিক্যালি যখন হাসপাতালে একটি সাপে কামড়ের রোগীকে আনা হয়, আমাদের যে জাতীয় গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন অন স্নেক বাইট ম্যানেজমেন্ট যেটা আছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কিছু সিনড্রোমিক অ্যাপ্রোচ আছে। সাধারণ পাবলিকের জন্য আমি সিনড্রোমিক অ্যাপ্রোচ ডিটেলস বলার প্রয়োজন মনে করছি না, কিন্তু এইটুকু আপনাদের জানতে হবে যে কিছু উপসর্গ আছে যেগুলোকে আপনার থাকার পর আমরা নিশ্চিত হয়ে তখন হচ্ছে অ্যান্টিভেনমগুলো দিয়ে থাকি। আপনারা দেখবেন আমরা যখনই হাসপাতালে সাপে কামড়ের রোগীকে আনা হয় আমরা দ্রুত বলে দিই যে 2 ml পরিমাণ ব্লাড একটা টেস্ট টিউবে কালেক্ট করে রোগীকে 20 মিনিট হাতে ধরে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, যেন আমরা 20 মিনিট পর আমরা এটা দেখি যে ব্লাডটা ক্লট করলো কি করলো না। তো স্বভাবতই দেখা যায় যে 20 মিনিট পর ব্লাড ক্লট হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে ব্লাড ক্লট নাও হতে পারে। তো ব্লাড ক্লট না হলে সেক্ষেত্রে আমরা ধরে নিই এটা এমন কোনো বিষাক্ত সাপ কামড়েছে যেটা হিমোটক্সিক। আর ব্লাড ক্লট হয়ে যাওয়া মানেই এমন না যে সাপটা বিষাক্ত নয়, কারণ আপনার বিভিন্ন ধরনের সাপ আছে, যেমন টক্সিন আছে, যেমন আপনার নিউরোটক্সিক, হিমোটক্সিক, মায়োটক্সিক। এখন এই উপসর্গগুলো থাকলেই আমরা সাধারণত ডাক্তাররা অ্যান্টিভেনম দিয়ে থাকি। সুতরাং আপনাদেরকে এই ব্যাপারে ধৈর্য ধরতে হবে, এই জন্যে যে সাপে কামড় মানেই আপনার বিষাক্ত সাপের কামড় নয়, সাপের কামড় মানেই আপনার শরীরে বিষ প্রবেশ করেনি, সাপের কামড় মানেই আপনি মারা যাচ্ছেন না। কিছু উপসর্গ আসার পর আপনার সেটা ডাক্তার অবজার্ভ করার পর আপনাকে অ্যান্টিভেনম দেবে। তো এটা নিয়ে আপনাদের অস্থির হওয়া যাবে না, কারণ অস্থির হলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন। কারণ আপনাকে যদি বিষাক্ত সাপে না কামড়ে থাকে, আপনার শরীরে বিষ প্রবেশ না করে থাকে, সেই ক্ষেত্রে অ্যান্টিভেনম দেওয়ার পর আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আমি অলরেডি ইতিমধ্যে বলেছি আপনার প্রেশার কমে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, এবং প্রত্যেকটা জিনিস থেকে আপনার জীবন হুমকির দিকে চলে যেতে পারে। এই জন্যে আমরা অ্যান্টিভেনম দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে অ্যান্টিভেনম দিয়ে থাকি। আসুন আমরা জানি কী ধরনের উপসর্গ থাকলে আমরা বলবো যে এই রোগীকে অ্যান্টিভেনম দেওয়া যায়। যেমন রোগী ঘাড় সোজা রাখতে পারছে না, এটাকে আমরা বলি ব্রোকেন নেক সাইন। রোগীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, সে নাড়াতে পারছে না, ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস। রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, লাইক রেসপিরেটরি মাসল ইনভলভমেন্টের কারণে সে শ্বাস নিতে পারছে না। রোগীর প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। ইন কেস অফ নেফ্রোটক্সিক স্নেক বাইট উই ক্যান ফাইন্ড দ্যাট। তারপর রোগীর রক্ত জমাট বাঁধছে না। ইন কেস অফ হিমোটক্সিক স্নেক বাইট উই ফাইন্ড দ্যাট।
তারপর রোগীর মুখ দিয়ে স্যালাইভেশন হচ্ছে, প্রচুর পরিমাণে রোগীর প্রেশার কমে গেছে। এগুলো আমরা পেয়ে থাকি নিউরোলজিক্যাল স্নেক বাইটে। এই সবগুলো উপসর্গ পাওয়ার পর আমরা সাধারণত নিশ্চিত হতে পারি যে পেশেন্টকে আমরা এখন অ্যান্টিভেনম দিতে পারবো। আর না হলে এই উপসর্গগুলো না থাকলে সাধারণত আমরা রিস্ক নিতে চাই না। সেক্ষেত্রে আমরা ভর্তিকৃত রোগীকে অনেক সময় 24 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রাখি। এখানে তবে আমি একটা তথ্য শেয়ার করতে চাই যে কিছু কিছু গাইডলাইনে আছে এবং কিছু কিছু কেস স্টাডিতে আছে যে সাপের কামড়ের পর অনেক সময় 48 থেকে 72 ঘন্টা পরও তার শরীরে উপসর্গ আসতে পারে। সেই ক্ষেত্রে রোগীকে আমরা সাবধান করে দিই যে কোনো কারণে যদি বাড়িতে যাওয়ার পর আপনার মনে হয় যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, আপনি দ্রুত চলে আসবেন হাসপাতালে, এবং আপনি যখন দ্রুত চলে আসবেন আমরা তখন আপনাকে অ্যান্টিভেনম দিয়ে দেব। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন এরকম তথ্য দিয়ে আপনাদেরকে আরও সাহায্য করতে পারি।